নমস্কার বন্ধুরা, ব্যাংকের ফিক্সড ডিপোজিটকে হার মানাবে এই স্কিম। রিজার্ভ ব্যাংক এই স্কিমটা ইস্যু করে, সুতরাং 100% সেফ এবং সিকিওর। বর্তমান ইন্টারেস্ট রেট 8.05%। জেনারেল সিটিজেন, সিনিয়র সিটিজেন সবারই জন্য। ইনভেস্ট করাও কিছু কঠিন না, ব্যাংকে গিয়ে ফর্ম ফিল আপ করেই এই স্কিমেতে ইনভেস্ট করতে পারবেন। আমি কোন স্কিমের কথা বলছি? আমি বলছি আরবিআই ফ্লোটিং রেট বন্ডের কথা। তো এই স্কিমেতে কারা ইনভেস্ট করতে পারবে, এই স্কিমের ফিচার্সটা কি, এই স্কিমেতে কি বেনিফিট আছে, সমস্ত কিছু জানবো আজকের এই ভিডিওতে। সবার প্রথম, এই স্কিমেতে কারা ইনভেস্ট করতে পারবে? দেখুন, এই স্কিমেতে যে কোনো ভারতীয়ই ইনভেস্ট করতে পারবে। যদি মাইনর হয় সেক্ষেত্রে তার লিগ্যাল গার্জেনরা তার হয়ে ইনভেস্ট করতে পারবে, কিন্তু কোনো এনআরআই ইনভেস্ট করতে পারবেন না। আর HUF বা হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি, তারাও কিন্তু এই স্কিমেতে ইনভেস্ট করতে পারবে। এইবার আসি এই স্কিমের প্রধান ফিচার্সগুলোতে, যেটা জানা খুব জরুরি। প্রথম, এই স্কিমের টেনিওর। এই স্কিমের টেনিওর হচ্ছে 7 বছর। মিনিমাম এই স্কিমেতে আপনাকে ইনভেস্ট করতে হবে 1000 টাকা। ম্যাক্সিমাম ইনভেস্টমেন্ট কোনো লিমিট নেই, লিমিটলেস। এই স্কিমের ইন্টারেস্ট কত? দেখুন, এই স্কিমের ইন্টারেস্ট রেট কিন্তু খুব ভালো। পোস্ট অফিসের NSCর নাম শুনে থাকবেন, তো NSCর যা ইন্টারেস্ট তার থেকেও 0.35% এক্সট্রা ইন্টারেস্ট পাওয়া যায় এই স্কিমেতে। NSCর বর্তমান ইন্টারেস্ট কত? 7.7%। সুতরাং এই স্কিমের বর্তমান ইন্টারেস্ট রেট হবে 7.7 প্লাস 0.35, তার মানে কত আসছে? 8.05%। এরপরে আসছি এই স্কিমের পেমেন্ট অফ ইন্টারেস্ট, মানে ইন্টারেস্টটা কখন পাওয়া যাবে। দেখুন, এই স্কিমের ইন্টারেস্ট বছরে 2 বার পাওয়া যায় এবং এটা হচ্ছে নন কিউমুলেটিভ। মানে কি? মানে হচ্ছে যে 6 মাস পরে পরে আপনাকে ইন্টারেস্ট দিয়ে দেওয়া হবে। সেই ইন্টারেস্টটা কিন্তু এই স্কিমের আসল বা প্রিন্সিপালের সাথে যোগ হয়ে এফডিতে যেমন কিউমুলেটিভ হয়, সেটা কিন্তু এখানে হবে না। তো ইন্টারেস্ট কবে পাবো? দেখুন, আমি বলছিলাম যে 6 মাস ছাড়া পাওয়া যায়। তো ধরুন জানুয়ারি থেকে জুন পর্যন্ত, এটা 6 মাস হলো, তাহলে এই 6 মাসের জন্য ইন্টারেস্ট পাবেন 1 জুলাই। তারপরে আবার জুলাই থেকে স্টার্ট করে ডিসেম্বর পর্যন্ত আসছে, তাহলে 1 জানুয়ারিতে আগামী 6 মাসের ইন্টারেস্ট পাবেন। তো বছরে 2 বার এই দুটো ডেটেতে এই 6 মাসের যা ইন্টারেস্ট হচ্ছে সেটা একবারে আপনি পেয়ে যাচ্ছেন। এইবার যেটা বলছিলাম যে এই স্কিমের কারেন্ট ইন্টারেস্ট রেট হচ্ছে 8.05%। আর এই স্কিমের ইন্টারেস্ট রেটটার হিসেবটা কিভাবে হয়, ইন্টারেস্ট ক্যালকুলেশনের যে মেকানিজম সেটা তো বললামই। NSCর যা ইন্টারেস্ট হবে তার থেকে 0.35% এক্সট্রা ইন্টারেস্ট পাওয়া যাবে। তাহলে বুঝতেই পারছেন যে NSCর থেকে এখানে সবসময় বেশি ইন্টারেস্ট পাওয়া যাচ্ছে। বর্তমানে তো বললাম 8.05%। ইভেন গত বছর জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত যদি আপনি এর ইন্টারেস্ট রেট দেখেন, তাহলেও কিন্তু এটা আপনার 8.05%ই ছিল। এরপরের যে প্রশ্ন, সেটা খুব ইম্পর্টেন্ট, যে এই আরবিআই ফ্লোটিং রেট বন্ডেতে আমি কিভাবে ইনভেস্ট করব। দেখুন, এই স্কিমেতে ইনভেস্ট কিন্তু আপনি যখন খুশি করতে পারবেন। এটা কিন্তু সোভারিন গোল্ড বন্ডের মতো নয় যে কখন সাবস্ক্রিপশন আসবে তারপরে আমি এখানে ইনভেস্ট করতে পারবো। এটা কিন্তু এরকম না, এটা হচ্ছে অনগোয়িং প্রসেস, যখন খুশি করতে পারেন। যেমন ব্যাংকে গিয়ে যখন খুশি FD চালু করতে পারেন, ঠিক তেমনিভাবেই আরবিআই ফ্লোটিং রেট সেভিং বন্ড 2020 এই স্কিমেতে আপনি যখন খুশি ইনভেস্ট করতে পারেন। কিভাবে ইনভেস্ট করবেন, কিভাবে করবেন? যে কোনো ব্যাংকে, মোটামুটি সমস্তই সরকারি এবং বড় বড় বেসরকারি ব্যাংকেতে এই আরবিআই ফ্লোটিং রেট বন্ডেতে ইনভেস্ট করার ব্যবস্থা আছে। যেমন ধরুন পাবলিক সেক্টর ব্যাংক, SBI, PNB, ব্যাংক অফ বরোদা, এখানে যান, গিয়ে ফর্ম চাইবেন, ফর্ম দেবে, সেইখানে ফিল আপ করে আপনি ভরতে পারবেন। ঠিক তেমনিভাবেই প্রাইভেট সেক্টর ব্যাংক, HDFC, ICICI, অ্যাক্সিস, এগুলো বড় ব্যাংক আছে, এখানেতে গিয়েও ইনভেস্ট করতে পারেন। এবার যেটা বলছিলাম যে এইখানেতে ইনভেস্ট অফলাইন অনলাইন দুইভাবেই করা যায়। তো যদি ধরুন আপনি অফলাইনে স্বাচ্ছন্দ্য বোধ করেন, যদি আপনি ধরুন নেট ব্যাংকিং ব্যবহার করেন না, তাহলে আপনি ব্যাংকে যাবেন এবং এই ফর্মটা চাইবেন। আমি আপনাকে এইরকম একটা ফর্ম দেখাচ্ছি, এটা ICICI ব্যাংকের ফর্ম। তো এরকম না গিয়ে আমি বলছি যে আপনি ICICI ব্যাংকেতে করুন, HDFC ব্যাংকে গেলেও তারাও এইরকমই একটা ফর্ম দেখাবে। আমি জাস্ট আপনাকে দেখানোর জন্য বললাম যে এই ফর্মটা অ্যাভেলেবল, ব্যাংকে পাওয়া যায়। তো এই ফর্মটা দেখে নিন, এখানে লেখাই আছে, দেখুন, অ্যাপ্লিকেশন ফর ফ্লোটিং রেট সেভিং বন্ড 2020 ট্যাক্সেবল। ট্যাক্সেবল এই জন্যই লেখা আছে যে এইখানেতে আপনি বুঝতেই পাচ্ছেন যে হাফ ইয়ারলি তো ইন্টারেস্ট পাবেন, বছরে 2 বার তো ইন্টারেস্ট পাবেন। তো এই ইন্টারেস্টটা FDতে যেমন আপনি যে ইন্টারেস্টটা পান, সেই ইন্টারেস্টটা তা আপনার ট্যাক্সেবল ইনকামের যোগ হয় এবং আপনার ইনকাম ট্যাক্সের স্ল্যাব অনুযায়ী আপনাকে ট্যাক্স দিতে হয়। এখানেও তাই, যে কোনো ইন্টারেস্ট ইনকামের ক্ষেত্রেই হয়। তো এখানে তো সেটাই, যে এখানেতে আপনাকে ট্যাক্স দিতে হবে। ঠিক তেমনিভাবে যেটা আমি বলছিলাম যে এখানে কিন্তু অনলাইনে তো ইনভেস্ট করা যায়। মনে করুন আপনি অনলাইনে স্বাচ্ছন্দ্য বোধ করেন, আপনি আর ব্যাংকে যেতে চান না,
অনলাইনেতে বাড়িতে বসেই এখানে ইনভেস্ট করতে পারেন। যেমন ধরুন আপনাকে আমি একটা এক্সাম্পল দিচ্ছি, এইচডিএফসি ব্যাংকে ধরুন নেট ব্যাঙ্কিং যদি আপনার থাকে তাহলে কিভাবে করবেন, জাস্ট প্রসেসটা আপনাকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে যাবেন নেট ব্যাঙ্কিংয়ে, তারপরে সেখানেতে অ্যাকাউন্টস বলে একটা অপশন আছে, সেখানে যাবেন। অ্যাকাউন্টসের পরেতে সামারি বলে একটা অপশন থাকবে, সেখানে যাবেন। সেখান থেকে ট্রানজ্যাক্ট, তারপরে এই অপশনটা আসবে ইনভেস্ট ইন আরবিআই বন্ড। তো এগুলো যারা অনলাইনে করেন তাদের জন্য। তো যারা অনলাইন স্বাচ্ছন্দ্য বোধ করেন না, একদিন চলে যাবেন ব্যাংকের ব্রাঞ্চে গিয়ে আপনি এই ফর্মটা ফিল আপ করে অফলাইনেতেও এই বন্ডেতে ইনভেস্ট করতে পারবেন। এইবার আসি এই স্কিমেতে প্রিম্যাচিওরলি টাকা উইথড্র করা যায় কিনা সেই বিষয়ে জানবো। দেখুন, যদি আপনি সিনিয়র সিটিজেন না হন, মানে আপনার বয়স যদি 60 বছরের কম হয়, তাহলে কিন্তু এখানেতে প্রিম্যাচিওরলি টাকা তোলা যাবে না। এক্ষেত্রে শুধু ইন্টারেস্টই পাবেন, আসলটা তোলা যাবে না। কিন্তু যদি আপনি সিনিয়র সিটিজেন হন, তাহলে কিন্তু আপনার বয়সের উপর ভিত্তি করে আপনি প্রিম্যাচিওরলি উইথড্র করতে পারবেন। যদি আপনার বয়স 60 থেকে 70-এর মধ্যে হয়, তাহলে 6 বছরের পরে প্রিম্যাচিওরলি উইথড্র করতে পারেন। মানে আপনার 7 বছরের স্কিম, 6 বছরে আপনি উইথড্র করতে পারবেন। যদি আপনার বয়স 70 থেকে 80-এর মধ্যে হয়, তাহলে কিন্তু 5 বছর এই সময় পরেতেই কিন্তু আপনি এই স্কিমটাতে প্রিম্যাচিওরলি উইথড্র করতে পারেন। আর যদি আপনার বয়স 80 বছরেরও বেশি হয়, তাহলে আপনি 4 বছরের ইনভেস্ট করার পরেতেও যদি দরকার পড়ে, তাহলে আপনি প্রিম্যাচিওরলি উইথড্র করতে পারবেন। এরপরে আসি এই ফ্লোটিং রেট বন্ডের ট্যাক্সেশনেতে। আমি যেটা আপনাকে শুরুতেই বলেছিলাম যে এইখান থেকে যে ইন্টারেস্ট ইনকাম আসছে, সেই ইন্টারেস্ট ইনকামটা হচ্ছে ট্যাক্সেবল। তো এইখানে আপনার যা টাকা ইনকাম হবে, যে ইন্টারেস্টটা ইনকাম হবে, সেই ইন্টারেস্ট ইনকামটা ওই বছর ওই ফিনান্সিয়াল ইয়ারেতে আপনার ইনকামে যোগ হবে এবং ইনকাম ট্যাক্সের রুল অনুযায়ী আপনাকে ট্যাক্স দিতে হবে। আর টিডিএস কিন্তু এখানে অ্যাপ্লিকেবল। এবার 2025-26 সালেতে আপনি টিডিএসের যে নতুন রুলটা আছে সেটা নিশ্চয়ই জানেন, যে জেনারেল সিটিজেনদের ক্ষেত্রে ম্যাক্সিমাম 50,000 টাকা পর্যন্ত ইনকাম হলে ইন্টারেস্ট, সেক্ষেত্রে টিডিএস কাটবে না। তো জেনারেল সিটিজেনদের ক্ষেত্রে 50,000 পর্যন্ত যদি একটা বছরে সুদ হয়, তাহলে কিন্তু টিডিএস কাটছে না, কিন্তু তার বেশি হয়ে গেলে কাটবে। আর সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে এই লিমিটটা কত? 1 লাখ। তো সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে একটা বছরে যদি 1 লাখ টাকা পর্যন্ত ইন্টারেস্ট ইনকাম হয়, তাহলে টিডিএস কাটছে না, কিন্তু তার বেশি হয়ে গেলে কিন্তু টিডিএস অ্যাপ্লিকেবল হয়ে যাবে। এরপরে আসি যে এই যে স্কিম আরবিআই ফ্লোটিং রেট বন্ড, এর সুবিধে এবং অসুবিধে সেগুলো কি কি। দেখুন, যখন ভিডিও বানাচ্ছি সুবিধাটা যেমন বলতে হবে, অসুবিধার কথাটাও বলতে হবে। সুবিধে কি? প্রথমে যেটা বলছিলাম যে 100% গভর্নমেন্ট ব্যাকড, সুতরাং এখানে কোনো ডিফল্ট হয়ে যাওয়ার ভয় নেই, পুরো সেফ এবং সিকিওর। ইন্টারেস্ট রেট যদি দেখেন, সেটাও কিন্তু হাই। এফডির থেকে ইন্টারেস্ট রেট বেশি, পিপিএফ এর থেকে বেশি, সব থেকে বড় কথা এনএসসির থেকেও বেশি। পোস্ট অফিসের সব থেকে পপুলার স্কিম এনএসসি, এটা কিন্তু এনএসসির থেকেও বেশি ইন্টারেস্ট দেবে। এনএসসির থেকে 0.35% এক্সট্রা ইন্টারেস্ট দেবে। এর পরের যে সুবিধাটা, সেটা হচ্ছে যে এর ইনভেস্টমেন্টের কিন্তু আপার লিমিট নেই, তো আপনি কিন্তু যত খুশি এখানে ইনভেস্ট করতে পারেন। এরপরে আসি এই স্কিমের ডিসঅ্যাডভান্টেজগুলো কি কি, কনস কি কি। প্রথম যেটা, সেটা হচ্ছে 7 ইয়ার লক ইন পিরিয়ড। বিশেষ করে জেনারেল সিটিজেন যদি হন, আপনি যদি সিনিয়র সিটিজেন না হন, তাহলে অ্যাটলিস্ট আপনাকে 7 বছর টাকাটা জমা রাখতে হবে। তো এইটা একটা বড় সমস্যা হতে পারে। লিকুইডিটির অভাব হচ্ছে, কারণ 7 বছরের মধ্যে টাকা তুলতে পারবেন না, শুধু ইন্টারেস্টটাই পাবেন। 2 নম্বর, ফুললি ট্যাক্সেবল। এর ইন্টারেস্ট ইনকাম যেটা, সেটা পুরোটাই ট্যাক্সেবল। সেটা যে কোনো এফডির ক্ষেত্রেই প্রযোজ্য, বা পোস্ট অফিসের ম্যাক্সিমাম স্কিমের ক্ষেত্রেই প্রযোজ্য। পিপিএফ আর সুকন্যা সমৃদ্ধি যোজনা ছাড়া বাকি স্কিমগুলোর ইন্টারেস্ট রেট ট্যাক্সেবলই হয়। সুতরাং বুঝতেই পারছেন যে সেখানে বিরাট কিছু তফাৎ নেই। আরেকটা খুব গুরুত্বপূর্ণ, সেটাও জানা খুব দরকার। সেটা কি? সেটা হচ্ছে যে এর ফ্লোটিং রেট। এর নামটাই হচ্ছে যে আরবিআই ফ্লোটিং রেট বন্ড। তার মানে কি, এর ইন্টারেস্ট রেটটা কিন্তু ফ্লোট করে, চেঞ্জ করে। 6 মাস ছাড়া ছাড়া গভর্নমেন্ট কিন্তু এর রেটটাকে কিন্তু ডিসাইড করবে, কারণ এর রেটটা বলেছি যে এনএসসিকে ম্যাচ করে। এবার এনএসসির রেটটা তো গভর্নমেন্ট ঠিক করে, স্মল সেভিং স্কিম এনএসসির রেটটা গভর্নমেন্ট কোয়ার্টারলি চেঞ্জ করে দেয়। তো সেই রকমভাবে এরও রেটটা কিন্তু চেঞ্জ হবে। বিশেষ করে ধরুন, আপনি যদি লো ইন্টারেস্ট রেট এরাতে আগামী দিনে পড়তে চলেছেন, এইরকম হয়, তাহলে কি হবে? আপনার ইন্টারেস্ট রেটটা কমতে থাকবে। তো সেক্ষেত্রে এরকম হতে পারে যে আপনি এফডি করে রেখে দিলেন হাই ইন্টারেস্ট রেটেতে, তাহলে কিন্তু আপনার এফডিটা যত দিনের, ততদিন পর্যন্ত কিন্তু রেটটা ফিক্স থাকছে। এর ক্ষেত্রে কিন্তু রেটটা ফ্লোট করবে, কিন্তু তবুও এটা ভালো এই কারণের জন্যই, দেখুন এনএসসি রেট কিন্তু স্মল সেভিং স্কিমের রেটগুলো কিন্তু ইনফ্লেশনকে অ্যাডজাস্ট করেই করা হয়। সুতরাং আপনি এইটুকু শিওর থাকতে পারবেন যে এর ইন্টারেস্ট রেট সবসময় ইনফ্লেশনের থেকে বেশিই থাকবে। এইটাই কিন্তু এই স্কিমের একটা বড় সুবিধে। তো এই স্কিমটা সম্বন্ধে আপনার কি মতামত? স্কিমটা কি আপনার জন্য ভালো হবে না খারাপ হবে? মতামত অবশ্যই কিন্তু কমেন্ট করে এই ভিডিও শেষে জানাবেন।